হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা কিন্তু একটা মজার সিরিজ শুরু করেছি, যেটার নাম হচ্ছে রোস্টার ফাইটার। এবং সেই সিরিজটার কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর এপিসোড আমরা দেখেছি, যদিও রেসপন্স খুবই খারাপ, মানে একদিনে 10,000 ভিউ এসেছে। তবে তারপরেও আমরা যেহেতু সিরিজটা হাতে নিয়েছি, এই সিরিজটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তোমরা পাশে থেকো, ঠিক আছে? তোমরা যে 10,000 জন দেখেছো, ওই 10,000 জন থাকলেই হবে, সমস্যা নেই। তো চলো আমরা স্টার্ট করবো ছোট্ট একটা ব্রেক নিয়ে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। এখন দেখবো হচ্ছে 3 নম্বর এপিসোড। তো গত পর্বের এপিসোড যেখান থেকে শেষ হয়েছিল, আজকে কিন্তু আবার আরেক জায়গা থেকে শুরু হয়। এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে আমাদের যে নায়ক কেজির সাক্ষাৎ হয়েছে এলিজাবেথ নামের একটা খুবই সেক্সি সুন্দরী মুরগির সাথে। সিরিয়াসলি আমার লাইফে প্রথমবার এই কথা বলতে হচ্ছে, সেক্সি সুন্দরী মুরগি। আর এই এলিজাবেথ মুরগিকে দেখে কিন্তু সাধারণ কোনো মুরগি মনে হচ্ছে না, এবং আমরা বুঝতে পারছি এই এলিজাবেথের মনে কিন্তু আমাদের নায়ক কেজির জন্য খুব ঘৃণা রয়েছে। কেন রয়েছে এটা আমি জানি না। আর একই সাথে এলিজাবেথের কাছে মানুষের তৈরি কিন্তু অদ্ভুত একটা গ্যাজেট ছিল, মানে অস্ত্র ছিল, যার সাহায্যে এলিজাবেথ বারবার কেজির উপর আক্রমণ করছিল। আর এই গ্যাজেটের কারণে, এই মারামারির কারণে আশেপাশের সকল মানুষের নজরে পড়ে এই মোরগ মুরগির দিকে। আর এইদিকে আমাদের কেজি করে কি, তার কর্কশ কণ্ঠ দিয়ে বলে, তুমি এই গ্যাজেট যা দিয়ে তুমি এত অহংকারের সাথে ব্যবহার করছো, এটার আঘাতে আবার তুমি না মারা যাও। বাট এটার উত্তরে এলিজাবেথ বলে, এটা একটা র পাওয়ার, আর এটার বন্দুক 10,000 ভোল্টেজের একটা বিদ্যুতের ঝটকা তৈরি করতে পারে। আর এই অস্ত্র শুধুমাত্র আমি তোমাকে মারার জন্য ব্যবহার করব, এবং এই অস্ত্র দিয়ে আমি তোমাকে রোস্ট বানিয়ে মানুষকে খাইয়ে দেবো। তো কেজিও তখন তাকে ইনভাইট করে বলে, আচ্ছা ঠিক আছে, শুনে খুশি হলাম যে তুমি আমার ব্যাপারে এত রেসপেক্ট রাখো, যে আমার জন্য স্পেশাল অস্ত্র নিয়ে ঘোরো, কিন্তু আমি তোমাকে মনে করতে পারছি না, আমাদের কি কোনো পুরনো শত্রুতা রয়েছে? আমি জানতে চাই তুমি আসলে কে, আর আমার প্রতি এতটাই বা কেন ঘৃণা তোমার? তো এলিজাবেথ তখন হতাশ হয়ে যায়, ছি ছি, তুমি তাহলে সত্যি আমাকে ভুলে গিয়েছো? ছি, আচ্ছা কোনো ব্যাপার নয়, চলো আমি তোমাকে আবার মনে করিয়ে দিই আমি কে। তো এখান থেকে এলিজাবেথের একটা ফ্ল্যাশব্যাক চলে যায়। তো আমরা দেখি ডিম ফেটে বাচ্চা হওয়ার পরে এলিজাবেথের যখন জন্ম হয়, আমরা দেখতে পাই এলিজাবেথ অনেক ধনী একটা পরিবারে বসবাস করা শুরু করেছে, এবং তাদের যে বাবা মা, আই মিন মালিক, খুব সদয় ছিল। এলিজাবেথকে তারা এতটাই ভালোবাসতো যে এলিজাবেথের মনে হতো যে সে ওদের পরিবারের সদস্য, এবং নিজেকে মানুষই মনে হতো। এবং এলিজাবেথ বলে, আমি অনেক কৌশল রপ্ত করেছিলাম তাদেরকে খুশি করার জন্য। আমি চাইতাম যে তারা আমাকে নিয়ে গর্ব করুক। আমি মানুষের মতো লেখা শিখেছিলাম, গেম খেলা শিখেছিলাম, পিয়ানো বাজানো শিখেছিলাম। কোনো সন্দেহ নেই যে আমার জীবন অনেক শান্তিপূর্ণ ছিল, আমার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। হ্যাঁ ঠিকই শুনেছো, আমার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। কারণ একদিন হঠাৎ করে একটা ডেমন এসে আমার ফ্যামিলির উপর আক্রমণ করে, তো আমাদের বাঁচার কোনো আশাই ছিল না। বাট তখনই এন্ট্রি ঘটে তোমার মতো একটা বদমাশ লুচ্চা কেজির, যে কেজি অনেক সাহসিকতার সাথে সেই ডেমনের মুখোমুখি হয় এবং আমার পরিবারকে বাঁচিয়ে নেয়। আর তারপর আমাকে তুমি জিজ্ঞাসা করেছিলে আমার কাছে এসে, তুমি ঠিক আছো তো? তো এই একটা কথা আমার মন ছুঁয়ে গিয়েছিল, এবং প্রথমবারে আমার ভেতর একটা অভাব তৈরি হয়, আর সেই অভাবটা হয় হচ্ছে ভালোবাসার। আর আমি অনুভব করি যে আমার লাইফে একটা ভালোবাসার সঙ্গীর অভাব রয়েছে। এবং এরপর তোমার আমার সাথে অনেক সাহসিকতার গল্প হয়, কোন পরিস্থিতিতে কিভাবে তুমি এর আগে মানুষ বাঁচিয়েছো। তোমার বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কাহিনী আমার অন্তরে গেঁথে গিয়েছিল। আর ওই মুহূর্তে তোমার প্রতি আমার ভালোবাসা হয়ে গিয়েছে, এবং আমরা একে অপরের সাথে অনেকদিন প্রেম করেছি। তুমি আমাকে সুযোগ বুঝে আমাকে খাওয়া দাওয়া করেছো, মানে রাশি ইউক্রেন করেছো। তো তখন কেজির মনে পড়ে সেই পুরনো কথা, যে একটা ফ্যামিলিকে সে ডেমনের হাত থেকে বাঁচিয়েছিল। আর তারপর সে বলেছিল যে এই শহরের দায়িত্ব আমার শেষ, আর আমাকে এখন যেতে হবে। আর তখন পেছন থেকে এলিজাবেথ কেজিকে ডেকে উঠেছিল এবং বলেছিল, এই যে আমার মনের মানুষ, তুমি আমাকে খেয়ে দিয়ে কোথায় যাচ্ছ? তো কেজি তখন একটা ভারী কণ্ঠে উত্তর দেয়, আমি এই শহরকে সুরক্ষিত করে দিয়েছি, এখন সময় এসেছে নতুন শহরকে সুরক্ষা দেওয়ার। বাট এলিজাবেথ তখন কান্না করতে করতে বলে, তাহলে আমাদের একসাথে কাটানো রঙিন দিনগুলো, একসাথে সেই যুদ্ধ খেলার কি হবে? আমি যেরকম অনুভব করেছি তুমি কি সেরকমটা অনুভব করোনি? তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? নাকি এটা শুধুমাত্র একটা অ্যানিমেল ইনসিডেন্ট ছিল, একটা র্যান্ডম ইন্টিমেট ছিল?
ছিল, একটা র্যান্ডম যুদ্ধ খেলা ছিল, কিন্তু কেজি সেটাই বলে যে দেখো লাইফে এত আবেগী হয়েও না, আবেগ দিয়ে লাইফ চলে না, এবং তোমার সাথে আমার ভালোবাসার কোনো লেনাদেনা নেই। তো এলিজাবেথ তখন অনেক কষ্ট পায় এবং এলিজাবেথের কাছে মনে হয় যে কেজি শুধুমাত্র তার দেহকে ব্যবহার করেছে এবং যখন তার মন ভরে গিয়েছে তখন এলিজাবেথকে ফেলে দিয়েছে। ভাই চিন্তা করো ভাই, সিরিয়াসলি ভাই মোরগ মুরগি নেই এরকম অ্যানিমে সিনেমা তৈরি করা যায়? তো যাই হোক, এরপর কাহিনী বর্তমানে ফেরত আসে এবং এলিজাবেথ কেজিকে বলে এই ঘটনা মাত্র 6 মাস হয়েছে, এর মাঝে তুমি আমাকে ভুলে গিয়েছো, আবার তোমার সাথে একটা পুকি মুরগির বাচ্চাও রয়েছে। তো যাই হোক, এখন মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে এই এলিজাবেথ হচ্ছে আমাদের নায়ক কেজির এক্স। তো যাই হোক, এরপর আবারও মারামারি শুরু হয়, ঝগড়া শুরু হয় এবং এলিজাবেথ আগের চেয়ে নিজেকে অনেক শক্তিশালী করেছে এবং সে কেজির উপর একের পর এক হামলা করতেই থাকে। তবে কেজি কোনোভাবেই এলিজাবেথের কোনো ক্ষতি করতে চাচ্ছিল না, এর কারণে সে পাল্টা হামলা করে না, শুধুমাত্র এলিজাবেথের হামলাগুলোকে ডস করছিল, মানে কেজি জাস্ট দূরে সরে যাচ্ছিল। এবং এরপর তাদের লড়াই গাড়ির ছাদ থেকে শুরু করে মানুষের পায়ের নিচ দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যায় এবং এরপর আমাদের কেজি জেনে বা না জেনে এলিজাবেথের করা সকল হামলাকে ট্র্যাকেল দেয় এবং তারপর এলিজাবেথকে নিজের কাছে টেনে একটা লিপ কিস করে। ভাই সিরিয়াসলি কি এগুলো আমাদের দেখতে হচ্ছে ভাই? এখনকার মোরগ মুরগিদের রোমান্স, মানে মোরগ মুরগিদের, মানে এখানে মোরগ মুরগিরা রোমান্স করছে, ওদের এক্স গার্লফ্রেন্ড রয়েছে, কিন্তু তোমরা হালারা এখনো মাস্টার বেশনে আছে, তোমাদের আজ পর্যন্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলো না। তো যাই হোক, এরপর এক মুহূর্তের জন্য এলিজাবেথ এবং কেজির আবারও প্রেম হয়ে যায়, তারা হারিয়ে যায়, কিন্তু সাথে সাথে এলিজাবেথ নিজেকে কন্ট্রোল করে নেয় এবং বলে একবার ধোকা খা চুকা হু দোবারা নেই, এবং সে কেজিকে একটা ইমোশনাল মনস্টার বলে আখ্যায়িত করে। বাট কেজি তখন বলে তুমি তো চাইলে সেদিন রাতে আমাকে মেরে ফেলতে পারতে এবং আমার তো মনে হয় তুমি এখন আমাকে মারতে চাও না, তুমি এখন আমাকে ভালোবাসো। তো এই কথা শুনে এলিজাবেথের মুখে আর কোনো কথাই ছিল না এবং তারা দুজনে মিলে শহরের এমন অবস্থা করেছে যে জাপানের পুলিশদের আসতে হয় ওদের দুজনকে ধরতে, কিন্তু ওই সময় কেজি করে কি নিজের ঠোঁট দিয়ে সেই পুকি মুরগির বাচ্চাটাকে উঠিয়ে নেয় এবং এলিজাবেথকে বলে আমাদের এখান থেকে চলে যাওয়ার সময় এসেছে। তো নিজেদের করা বাঁচিয়ে কোনোভাবে যায় হচ্ছে একটা গহীন জঙ্গলে অবস্থিত হয় এবং সেখানে ওই পুকি মুরগির বাচ্চাটা এলিজাবেথের দিকে চিৎকার করে বলে এই মহিলা আমার স্বামীর কাছ থেকে দূরে থাকো। অ্যাকচুয়ালি সিরিয়াসলি আমরা প্রথম পর্বে ভুল বলেছিলাম, মানে স্ক্রিপ্ট রাইটার ভুল করেছিল, এটা আসলে কেজির সাথে এই বাচ্চার কোনো সম্পর্ক নাই। আমি তো বলেছিলাম যে এটা হয়তো ওর বাচ্চা, বাট এরকম কোনো সম্পর্ক নাই। তো যাই হোক, ওই পিচ্ছে মুরগি যখন বলে আমার স্বামীর কাছ থেকে দূরে থাকো, এটা শুনে এলিজাবেথ বলে কেজি সিরিয়াসলি তুমি চাইল্ড মলেস্ট করছো? এই ছোট মুরগির বাচ্চার সাথে তোমার এসব চলছে? কেজি বলে আরে না না না, ভুল বাচ্চা, আমাকে তুমি কি আমাকে এতটাই খারাপ ভেবেছো? তবে এইসবের মাঝে এলিজাবেথ বুঝতে পারে যে এত কিছুর পরেও কেজির প্রতি তার মনে কোথাও না কোথাও অনেক ভালোবাসা রয়েছে। তো এরপর এলিজাবেথ নিজেকে এক্সপ্লেন করে বলে দেখো আমি শুধুমাত্র এজন্যই নিজেকে স্ট্রং করেছি, এজন্যই ফাইট শিখেছি, এজন্যই এরকম অস্ত্র তৈরি করেছি যাতে তোমার কাছ থেকে আমি প্রতিশোধ নিতে পারি। আর এছাড়াও আমি ভেবে রেখেছি যে সকল ডিমনদেরও আমি শেষ করে ফেলবো। আর তুমি যখন আমাদের শহর ছেড়ে চলে এসেছিলে তখন আমি আমার শহর ঘুরে দেখেছিলাম, সেদিন আমি অনুভব করেছিলাম যে এই ডেমনদের জন্য আমাদের শহরের কি অবস্থা। আমার যত বন্ধু কুকুর বিড়াল ছিল সবাই মারা গিয়েছিল এই ঘটনায়, আর তখন থেকে আমার মনে হয়েছিল এই ডেমনদের বিরুদ্ধে একটা কিছু করতেই হবে, যেন অন্য কোনো মানুষের সাথে, অন্য কোনো পরিবারের সাথে, অন্য কোনো প্রাণীর সাথে এমনটা না ঘটে। তো যাই হোক, এগুলো শুনে কেজি করে কে চলে যেতে লাগে এবং বলে ঠিক আছে তুমি যা করতে চাও করো, তুমি করতে থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ডেমনদের পেছনে লেগেছি শুধুমাত্র আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আর তখন পেছন থেকে এলিজাবেথ বলে হ্যাঁ তোমার বোনের গল্প তুমি এর আগেও আমাকে করেছিলে, আর আমার মনে হয় আমি জানি তুমি কোন টাইপের ডেমনকে খুঁজছো। তুমি এমন একটা ডেমনকে খুঁজছো যার গলার পেছনে একটা চিহ্ন রয়েছে, একটা ট্যাটু রয়েছে। তো এটা শুনে কেজির মনোযোগ পুরোটা এলিজাবেথের দিকে চলে যায় এবং আমরা জানতে পারি যে এলিজাবেথ মানুষের কাছ থেকে একটা মোবাইল ফোনও চুরি করেছে এবং এলিজাবেথ সেখানে টিকটক থেকে ডেমনের অনেক ছবি ডাউনলোড করে রেখেছে এবং সেগুলো কেজিকে দেখায় এবং এইখানে এলিজাবেথ এক্সপ্লেইন করতে থাকে যে কিছু ডেমন রয়েছে তাদের জ্ঞান থাকে না, মানে পুরো মনে করো যে জম্বি টাইপের, কিছু ডেমন আছে মানুষের মতো জ্ঞানী, তবে যেগুলো মানুষের মতো জ্ঞানী সেগুলো খুব ডেঞ্জারাস। তবে তার মধ্যেও আবার ভালো মন্দ রয়েছে, যেমন কিছু ডেমন আছে শান্তিপূর্ণ যারা মানুষের সাথে থাকে, মানুষকে সাহায্যও করে। তো এতগুলো ডেমনের মধ্যে থেকে এলিজাবেথ কেজিকে আলাদা এক ধরনের ডেমন দেখায় যে কিনা বর্তমানে ইন্টারনেটে পুরো ভাইরাল টিকটকে, এবং আমাদের দেখানো হয় এই আলাদা ধরনের ডেমনের অনেক কিছু রূপ নিতে পারে। আর এই ডেমনের স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই ডেমন যদি কোনো সুপার পাওয়ারওয়ালা কাউকে মারে তার সুপার পাওয়ার সে নিজের ভেতরে ইউজ করতে পারে, মানে অ্যাটাকের সময় ইউজ করতে পারে, এবং এই কাজে সে কেজির বোনের রূপও হয়তো এই ডেমনটা ইউজ করছে, মানে সে মেরে ফেলা জিনিসের আত্মাকে বশীভূত করে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। তো এটা দেখে কেজি নিজের চোখেই তো বিশ্বাস হচ্ছিল না এবং কেজি বুঝতে পারে যে এইটাই সেই ডেমন যে তার বোনকে খুন করেছে এবং সেই খুনের বদলা নিতে কেজি এখন পাগল হয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড নাম্বার 3। তো এপিসোড নাম্বার 4 শুরু করব, তার আগে আমার স্টোরের কয়েকটা টি শার্ট রয়েছে, আমি শর্টকাটে দেখাই, একটু কষ্ট করে দেখো, যদি বাই চান্স পছন্দ হয়, বলা তো যায় না। সো গাইস লেটস গো ফর এপিসোড 4। তো এপিসোড 4 সেখান থেকেই শুরু হয় যেখানে কেজি এলিজাবেথের কাছ থেকে ওই ডেমন যেটা নাম হচ্ছে দ্য হোয়াইট ট্রিবল ফোনটা কিন্তু দ্য হোয়াইট এর সম্পর্কে জানতে পারে। আর এই ডেমনটা একেবারেই মানুষের মতো জ্ঞানী ছিল, মানে মানুষের মতো বুদ্ধিমত্তা সম্পন্ন
এবং এই ডেমনকে বলা হয় ভ্যারিয়েন্ট। তো এরপর কেজি যখন ওই ভিডিওটা পুরোপুরি দেখে তখন সে দেখতে পায় ও হোয়াইট ডেমন তার ভেতর থেকে তার বোন সারার মতো রূপ নিয়ে মানুষকে আক্রমণ করছে। তো এই দৃশ্য দেখে কেজির তো পায়ের নিচে থেকে মাটি সরে যায় এবং তার রাগ এত হয়ে যায় যে অতিরিক্ত রাগে সে গহীন জঙ্গলের মধ্যে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর কিছুটা শান্ত হওয়ার পরে কেজি এলিজাবেথকে বলে, আমার কিছুটা সময় একা থাকার প্রয়োজন, দয়া করে আমাকে জ্বালাবে না, সিরিয়াসলি আমি গোনা সে দিস টু মাই ওয়াইফ, আমার কিছু সময় একা থাকা প্রয়োজন। তো যাই হোক, গভীর রাতে যখন সবাই ঘুমে বিভোর ছিল তখন এই অন্ধকারে আমরা দেখি কেজি কিন্তু জেগে রয়েছে এবং কেজি জেগে জেগে একটাই জিনিসই ভাবছিল যে ওই ডেমনটা যে আগুনের ফুলকির রূপ ধারণ করছিল ওইটা কি সারাই ছিল। তবে কেজির কাছে এটার কোনো শক্ত প্রমাণ ছিল না। তবে তারপরে কেজি ধরেই নেয়, ভেবেই নেয় যে ওই ডেমনকে সে খুঁজে বের করবে এবং খতম করবে এবং যেখানেই ডেমন পাবে ওকে যদি পেটানো হয় সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো পরের দিন সকালের কাহিনীতে আমরা দেখি যে এলিজাবেথ, কেজি আর পুকি রিল্যাক্স করার জন্য পাশের একটা হট স্প্রিং খুঁজে নেয় যেখানে আশেপাশে কোথাও মানুষের চিহ্ন অব্দিও ছিল না। তো এখানে আমাদের এলিজাবেথ আর পুকি করে কি হট স্প্রিং এর জন্য খুব বেশি এক্সাইটেড ছিল, কিন্তু আমাদের কুল মোরগ মানে কেজি সে কিন্তু চুপচাপ, সে পানিতে ভয় পায় এবং নানা রকম বাহানা করছিল পানিতে না যাওয়ার। তো এলিজাবেথ এটা বুঝতে পারে এবং লাথি মেরে ওকে পানিতে ফেলে দেয় এবং পানিতে পড়ার পরে কেজির কাছে মনে হয় আরে পানিতে থাকাটা তো অতটাও খারাপ নয়। তো এই সময় করে কি এলিজাবেথ কেজির মাথায় একটা ঠান্ডা টাওয়াল রাখে এবং এইটা মুরগিদের জন্য প্রয়োজন, নয়তো তাদের শরীরের তাপমাত্রা দ্রুত হিট হয়ে যাবে। তো এরপর তিনজন মিলে হট স্প্রিং এনজয় করে। আর ওই সময় পুকি এসে কেজিকে বলে, আসলে আমার তো কোনো নাম নেই, তুমি কি আমাকে একটা নাম দিতে পারো? আর তখন কেজি পুকিকে পোয়োকা নাম দেয় আর এই নামটা পুকির বেশ পছন্দ হয় এবং সে খুব খুশি এবং বলে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই নামের মর্যাদা রাখবো। আর ওই সময় এলিজাবেথের নজর পড়ে পুকির পিঠের উপরে লেখার উপর যেখানে লেখা ছিল ডিউটি অন। তো এলিজাবেথ তখন পুকিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে পুকি তার মালিক মানে পপসের কথা স্মরণ করে। আর এরপর আমরা দেখি কেজির শরীর খুব দ্রুত হিট আপ হয়ে গিয়েছে কারণ সে অনেক সময় হট স্প্রিং এ ছিল এবং পূর্বে কোনো অভ্যাস নেই। তো তখন উঠে মনে করো ল্যাপসের মতো পড়েছিল, বাট ওই সময় ওদের সামনে একটা ডেমন চলে আসে। তো ডেমন দেখা মাত্রতে কেজি ভয় পেয়ে যায়, দ্রুত নিজের পায়ে দাঁড়িয়ে যায় মোকাবেলা করতে, কিন্তু দেখা যায় এটা ডেমন না, এটা এলিজাবেথ ছিল। সে পাশে একটা কাদায় ডুব দিয়েছিল এবং এলিজাবেথ বলে মেয়েদের সৌন্দর্যের জন্য কাদায় ডুব অনেক ভালো, এটা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে, স্কিনকে ময়শ্চারাইজ করে। তো এরপর সিন শিফট হয়, আমরা দেখি যে দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছে এবং তারা তিনজন আগের মতোই আরাম করছিল। তবে এসবের মাঝেও কেজিকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত লাগছিল। আর তখন পেছন থেকে এলিজাবেথ তার কাছে এসে জিজ্ঞাসা করে কোন বিষয়টা তোমাকে এত ভাবাচ্ছে। তো কেজি তখন এর উত্তরে বলে অবশ্যই হোয়াইট ডেমনের সেই ভেরিয়েন্টটা যেখানে আমরা দেখেছিলাম যে ও আগুনের পাখি রূপ নিতে পারে। তো আমি ভাবছি সেটা কি আমার বোন সারা ছিল। তো এলিজাবেথ তখন বলে আমি সঠিক বলতে পারছি না, তবে ওইটা তো আগুনের ফুলকি ছিল, কেন তোমার মনে হতে পারে ওটা সারাই থাকবে? কারণ তুমি কি দেখোনি ওটা কোনো সরাসরি মুরগি ছিল না, একটা পাখির রূপ ছিল এবং সম্পূর্ণ আগুনের তৈরি ছিল। তো তোমার বোন কিভাবে আগুনের একটা পাখি হবে? তো এই কথা শুনে কেজি করে কি এলিজাবেথের সাথে তার ছোট্ট একটা অতীত শেয়ার করে। কেজি তখন বলে আমি আর আমার বোন যখন লুকোচুরি খেলছিলাম তখন একটা জঙ্গলি কুকুর এসে আমার বোন সারার উপর হামলা করে, যদিও আমি এসে সারাকে বাঁচিয়ে নেই, কিন্তু ওই সময় তখন আমার পাওয়ার অ্যাওয়াকেন হয়নি, মানে কেজি তখনও পাওয়ার পাইনি, নর্মাল একটা মোরগ ছিল। আর এই জন্য কুকুরের সাথে লড়াই করতে করতে সে আহত হয়ে যায় এবং আমি প্রায় মারাই পড়ছিলাম। এবং আমার বোন যখন বুঝতে পারে যে আমি এখানেই মারা যাবো তখন সে অনেক রেগে যায় এবং বেঁচে থাকার যখন কোনো আশাই দেখছিল না, সে আমাকে বাঁচার জন্য যখন অনেক বেশি জেদ করে তখনই তার পাওয়ার অ্যাওয়াকেন হয়ে যায় এবং তার শরীর থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসে এবং সে ওই আগুন দিয়ে ওই কুকুরকে জ্বালিয়ে দেয়। তো এরপর কাহিনী আবার বর্তমানে ফেরত আসে এবং কেজি বলে হয়তো এজন্যই ওই ডেমন যখন ফায়ারবার্ডের রূপ নিয়েছিল তখন আমার বোনের কথাই মনে হয়েছে, কিন্তু তারপরেও কেজি কনফিউশনে ছিল যে ওটাই কি তার বোন হবে বা ওই ডেমনকেও আমার বোনকে মেরেছিল। আর তাছাড়া এই হোয়াইট ডেমন অন্য ডেমনের চেয়ে অনেক ভিন্ন দেখতে। তো কেজি কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি এই ডেমনটা আমার বোনকে হত্যা করেছে, মানে ওর বোনকে যে ডেমনটা অ্যাটাক করেছিল এই হোয়াইট ডেমনটা দেখতে সম্পূর্ণ ডিফারেন্ট, কিন্তু এই হোয়াইট ডেমনের উপর ভেতরে আবার কেজির বোনের ওই পাওয়ারটা রয়েছে প্লাস ট্যাটু রয়েছে। তো ও বুঝতে পারছে না যে এই ডেমনটা সেই ডেমনটা কিনা যে ওর বোনকে মেরেছিল। বাট এলিজাবেথ তখন কেজিকে এক্সপ্লেন করে দেখো আমি প্রথমেই তোমাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি এই ডেমনটা অনেক বেশি পাওয়ারফুল এবং এই ডেমনের একটা পাওয়ার রয়েছে, সে যাকেই মারে তার পাওয়ার সে পেয়ে যায় এবং সে রেগুলারলি চেঞ্জ হতে থাকে, তার ফর্ম চেঞ্জ হয়। তো তুমি এই যে এই ভিডিও তোকে যেরকম দেখেছো পরের বার ও অন্য রকমও হয়ে যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ডেমনের গলায় সেই চিহ্নটা রয়েছে, এছাড়াও তোমার বোনের পাওয়ার যে ও ইউজ করছে। তো এটা কি যথেষ্ট নয় ওকে আইডেন্টিফাই করতে? আর বাকিটা তুমি তো ডেমনের সাথে দেখা হওয়ার পরেই জানতে পারবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ও তোমার বোনের খুনি হোক বা না হোক ওকে আমাদের খুঁজে মারতে হবে। তো এরপর এলিজাবেথ করে কি তার জিনিসপত্রের থেকে কেজিকে একটা কিছু দেখাচ্ছিল যে কিভাবে তারা হোয়াইট ডেমন পর্যন্ত পৌঁছাতে পারে। আর ওই সময় কেজি এলিজাবেথকে প্রশ্ন করে, বাট তখনই কেজি এলিজাবেথকে প্রশ্ন করে আরে আমাদের পুকি কোথায়? এলিজাবেথ বলে কি বলছো অদ্ভুত, তো মাত্রই তো এখানে আমরা দেখলাম ওকে, ওর দিক থেকে জাস্ট 1 সেকেন্ডের জন্য নজর সরেছে, ও কোথায় গেল? ওখানেই তো ঘুমিয়েছিল। তো এইদিকে যখন এলিজাবেথ আর কেজি পুকিকে খুঁজছিল তখনই আমরা দেখি একটা জঙ্গলি বিড়াল পুকিকে মুখে করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর তখন পুকি
কান্না করতে করতে বলে, কেজি প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। আর এখানে এপিসোড 4 শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ, আমি আশা করছি তোমরা এনজয় করছো। তো যাই হোক, বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে। এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতার কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছে, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি, যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভে আর্চারম্যানের, তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করো, অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুই একটা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়, তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে। চেক দিয়ে যদি পছন্দ না হয় ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যারা একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা, আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেক্ষেত্রে কিন্তু এটার দায়ভার আমরা নেবো না। সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ইগ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে। তুমি যখন এইটার অর্ডার করবে, এটার স্ক্রিনশট নিয়ে তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম। কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো সেই খরচটা হচ্ছে না, সেজন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই, এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2 বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতে পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি, এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে, তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টে অর্ডার করো না কেন ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে। একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না সিরিয়াসলি। যদি কোনো প্রবলেম হয় কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করে তুমি অর্ডার করতে পারবে। এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি, তবে অ্যাজ ফার এজ জানো সবগুলোর 600 টাকা দাম এভারেজে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি।